হ্যালো এভরিওয়ান, আমাদের এখনকার টপিক হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া ও সমষ্ণ প্রক্রিয়া। তো ফার্স্টে আমরা সম-আয়তন প্রক্রিয়াটা দেখব। সম-আয়তন প্রক্রিয়াটা একটু ভালো করে যদি আমরা বুঝতে চাই তাহলে কি বোঝায়? যদি কোনো সিস্টেমের আয়তনের পরিবর্তন না হয়, মানে একটা সিস্টেম আছে সাপোজ, এই সিস্টেমটার ভলিউম যে পোর্শনটুকু আছে সেই পোর্শনটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। মানে আমি চাপ দিব বা যে কিছুই পরিবর্তন করি না কেন, আমার হচ্ছে এই সিস্টেমের ভলিউমের কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের যেখানে যদি আমরা চাপ বাড়াই, একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারতেছি, এখানে যদি আমরা চাপ সাপোজ এখানে 5 kPa আছে, তারপর আমি 10 kPa করলাম। চাপ আমি যতই বাড়াচ্ছি না কেন, ভলিউম কিন্তু একটা সাডেন পয়েন্টে সেমই থাকতেছে, ভলিউমটা এখানে সেমই থাকতেছে। তো চাপ পরিবর্তনের ফলে আমার এইখানে ভলিউম যা ছিল এই লাইন বরাবর এইখানেও ভলিউমটা একই থাকতেছে। অতএব চাপের কারণে চাপ দেওয়ার কারণে আমার ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা কৃতকাজ সমান জানি পি ডেল ভি। ডেল ভি মানে হচ্ছে আমাদের ভলিউমের পরিবর্তন, V2 মাইনাস V1। এখন যেহেতু এখানে আমাদের ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে নেট ভলিউমের পরিবর্তনটা আমরা ধরতে পারি কত? 0। এই জিনিসটা 0 হয়ে যায়, তো পরিবর্তন থাকে না। তো এই পরিবর্তনটা 0 হয়ে গেলে তখন আমরা এই DW, এই পুরা পোর্শনটাকে বলতে পারি সে 0 হয়ে যায়। আর DW যখন 0 হয়ে যাবে তখন আমরা DQ ইকুয়াল টু DU প্লাস DW, মানে তাপ শক্তি আমি সরবরাহ করলাম, তার কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে আর বাকিটা দিয়ে কাজ হয়। কিন্তু আমি যখন দেখব যে আমার এই পি ডেল ভি বা DW পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তখন সরবরাহকৃত তাপ শক্তিটা পুরোটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তার মানে যখন আমার পি ডেল ভি পোর্শনটা 0 হয়ে যাবে, সম আয়তন প্রক্রিয়া, নামটা দেখেই বুঝতে পারতেছি সম আয়তন মানে আয়তন একই থাকবে। তো এই প্রক্রিয়াতে আমার জাস্ট এখানে কি হবে, এই তাপ শক্তিটা দ্বারা অভ্যন্তরীণ শক্তিটা শুধু বৃদ্ধি পাবে এবং তার কোনো কাজ হবে না। আমরা জানি কাজ পরিবর্তন হওয়ার জন্য অবশ্যই তার কী হইতে হবে? আয়তনের পরিবর্তন হইতে হবে। এরপর আসে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির থাকে। একটা সিস্টেমে যখন তাপমাত্রাটি স্থির থাকে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজটা তাপশক্তির সমান হবে। আমি যেই পরিমাণ কৃত কাজটা দিব সেটা হচ্ছে তাপশক্তির সমান হবে। তো এখন আমরা একটু এটা ফর্মুলেশন করে দেখতে পারি। এখানে আমার তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে আমার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা স্থির মানে অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ ইকুয়াল টু 0, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারি DQ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, যেখানে ডেল ইউর মানটা হচ্ছে 0 বা DQ ইজ ইকুয়ালস টু DW। অতএব যে কৃত কাজটা আছে সেটা হচ্ছে আমার তাপ শক্তির সমান। আমি বাইরে থেকে যতটুকু তাপ শক্তি দিচ্ছি, এই তাপ শক্তির সমানটা আমার কৃত কাজের সমান হবে। তাপ শক্তি আর কৃত কাজটা আমার এক সমান হবে। তো এখন আমরা গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র জানি, সবচেয়ে পরিচিত একটা সূত্র, সেটা হচ্ছে PV ইকুয়াল টু nRT। তো সেখান থেকে আমরা চাইলে হচ্ছে P এর ভ্যালুটা বের করতে পারি। P ইকুয়াল টু nRT বাই V। P ইকুয়াল টু nRT বাই V, এইটা হচ্ছে আমার একটা, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা চাপকে প্রকাশ করতে পারি। যেহেতু আমরা এই সিস্টেমটা একটা আদর্শ সিস্টেম নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কাজটা বের করতে পারি। তো এখন আমাদের কাজ ইকুয়াল টু আমরা কী জানি? W ইকুয়াল টু P ডেল ভি। P ডেল ভি। তো এই P ডেল ভিকে আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি PdV, আয়তনের পরিবর্তন। এবং আয়তনের পরিবর্তনটা কতখানি অংশ জুড়ে আছে? এটা হচ্ছে DW পোর্শন জুড়ে আছে, তাই আমরা DV ইউজ করছি। যখন আমরা পুরো পোর্শনের জন্য বের করতে যাব তখন আমাদের কি করতে হবে? সিম্পলি একটা লিমিট থেকে ইন্টিগ্রেট করতে হবে। লিমিটটা কীরকম হতে পারে একটু আমরা খেয়াল করি।
এখানে আমাদের আয়তন ছিল আগে V1, পরে আয়তন হলো V2। তাহলে আমার এই জায়গায় যতটুকু পরিমাণ কৃতকাজ হবে সেটা হচ্ছে V1 থেকে V2 আয়তন পরিবর্তনের ফলেই হবে। আমি আবার একটু রিপিট করি, এখানে আমাদের আদি আয়তন ছিল হচ্ছে V1, আর পরবর্তীতে আয়তন হলো হচ্ছে V2। আমি এখানে পজিশন করে দিছি। সো এই গ্রাফটার এ পয়েন্টটা V1কে ডিনোট করে, বি পয়েন্টটা V2কে ডিনোট করে। তো আগে আয়তন ছিল আমার V1, পরবর্তী আয়তন হলো V2। তো এই V1 থেকে V2 এই দুইটা আয়তনের পরিবর্তনের জন্যই আমি কৃতকাজটা পাবো। তাহলে V1 থেকে এটা আমাকে V2 পর্যন্ত নিতে হবে। দেন P, আর এখানে আমার ডেল V। এখন P সমান আবার আমরা কী জানি, nRT/v। তাহলে আমরা এখানে বসায় দিব nRT/v ইন্টু dv, এবং V1 থেকে V2 পর্যন্ত আমরা একে ইন্টিগ্রেট করব। তাহলে nRT, এইখানে n তো হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যার মান সবসময় কনস্ট্যান্ট, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এর মানও কনস্ট্যান্ট। এখানে টেম্পারেচার, আমরা বলছিলাম তাপমাত্রা স্থির, তার মানে টেম্পারেচার এখানে পরিবর্তনশীল না, একটা ফিক্সড টেম্পারেচারে আমার এই পুরো সিস্টেমটা কাজ করবে। তাহলে আমার টেম্পারেচার সহ nRT পুরো পোর্শনটাই কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এই nRT পোর্শনটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যদি পুরোটা কনস্ট্যান্ট হয় তাহলে আমি সাইডে এটাকে বের করে লিখে এভাবে লিখতে পারি nRT dv/v, V1 থেকে V2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। এবং dv/v বা 1/v ইন্টু dv, এটার যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা জানি সেটার ভ্যালু আসে হচ্ছে ln v। এবং সেক্ষেত্রে আমার লিমিটটা কত থেকে আছে, V1 থেকে V2 পর্যন্ত আছে। সিম্পলি আমরা এখন সূত্রটাকে nRT ln V2 মাইনাস ln V1 আকারে লিখতে পারি, এবং লাস্টে এটাকে আমরা nRT, তো আমরা এখানে nRT ln V2 মাইনাস V1 দিয়ে লিখতে পারি। তো সেই ln V2 মাইনাস V1কে লাস্টে আমরা লগারিদমের সিম্পল অ্যাপ্লিকেশনের মাধ্যমে nRT ln V2/V1 আকারে লিখতে পারি। সো এই ln V2/V1 দ্বারাই আমরা এখানে সম্পূর্ণ কৃতকাজটাকে বোঝাচ্ছি। আর এখানে অবশ্যই আমরা একটা আদর্শ সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশনগুলো করছি, তার জন্য আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে PV = nRT, এই সমীকরণটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ সবাইকে।